গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা জিভি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা জিভি থেকে বেরিয়ে জালোরি পাস যাব। জালোরি পাস থেকে আমরা দুটো ট্রেক করব। প্রথমে ট্রেকটা করব সেটা হচ্ছে সারোলসার লেক ট্রেক। সারোলসার লেক ট্রেক করার পর আবার আমরা জালোরি পাসে আসব। জালোরি পাস থেকে আবার আমরা রঘুপুর ফোর্ট ট্রেক করব। আজকে আমাদের নাইট স্টে রঘুপুর ফোর্টে। তাহলে চলো বেরোনো যাক। হোমস্টে থেকে ঝটপট চেক আউট করে আগে থেকে বুকিং করে রাখা গাড়িতে উঠে সোজা রওনা দিলাম জালোরি পাসের উদ্দেশ্যে। তোমরা যদি কম খরচে জালোরি পাস যেতে চাও তাহলে সেক্ষেত্রে HRTC বাস ধরেও পৌঁছে যেতে পারো। জিভি থেকে জালোরি পাসের রাস্তা প্রচুর ইনক্লাইন। জিভির অল্টিটিউড যেখানে ৭,৩৮০ ফিট, সেখানে জালোরি পাসের অল্টিটিউড ১০,২৮০ ফিট। এই জালোরি পাসে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ থেকে ৪ ফিট বরফ থাকে। এই জালোরি পাস থেকে ৩টে ট্রেক করা যায়: সারোলসার লেক ট্রেক, রঘুপুর ফোর্ট ট্রেক আর লামডি টপ ট্রেক। জালোরি পাসে জালোরি মাতার মন্দির আছে। মন্দিরে প্রণাম করে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে রওনা দিলাম সারোলসার লেকের উদ্দেশ্যে। তার আগে একটু নিচে গিয়ে ইকো হাট থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম আর আমাদের লাগেজগুলো এই ইকো হাটেই রেখে গেলাম। জালোরি পাস থেকে সারোলসার লেকের ডিস্টেন্স ৫ কিলোমিটার, তবে ট্রেক কিন্তু একদমই ইজি। হিমাচল প্রদেশের সিরাজ ভ্যালি, যেখানে অবস্থিত এই সুন্দর ও পবিত্র সারোলসার লেক। প্রকৃতি তার সব গুপ্তধনকে সর্বদাই আড়াল করে রেখে দেয়, আর সেই রকমই একটা গুপ্তধন হলো এই সারোলসার লেক। গতকাল জিভিতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জালোরি পাসে স্নোফল হয়েছে। এখানে তাই রাস্তার ধারেও স্নো পড়ে রয়েছে, কিছুটা শিলাবৃষ্টির মতো দেখতে। এখানে নিচে হিমালয়ান নেচার ক্যাম্প আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। পুরো ট্রেক রুটে প্রতি ৫০০ মিটার অন্তর অন্তর বোর্ড লাগানো আছে, যাতে ট্যুরিস্টদের কোনো অসুবিধা না হয়। আবার কিছু কিছু গাছের গায়ে দেখলাম অ্যারো মার্ক করে দেওয়াও আছে। তবুও তোমরা যারা গাইড নিতে চাও তাহলে বলবো ইকো হাটের সামনে থেকে গাইড পেয়ে যাবে। কিছু স্থানীয় লোক এখানে গাইডের কাজ করে। আমি জিজ্ঞেস করেছিলাম, রেট বলেছিল ৫০০ টাকা পার গ্রুপ। আজকে আংশিক মেঘলা আকাশ, তবে মাঝে মাঝে যখন রোদ উঠছে তখন এই জঙ্গলের সৌন্দর্য এক অন্য মাত্রা নিচ্ছে। এখানেও কিছু কিছু রডোডেনড্রনের গাছ দেখতে পেলাম, বেশ ফুল ফুটে আছে, ভারী সুন্দর লাগছে। সারোলসার লেক থেকে ৫০০ মিটার আগে প্রচুর খাবারের স্টল আছে, যেখান থেকে লাঞ্চ বা স্ন্যাক্স খেয়ে নিতে পারো। আমরা এখানে পৌঁছে আগে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ শেষ করে আমরা চললাম লেকের উদ্দেশ্যে। তোমরা যদি কেউ শীতকালে আসো তাহলে এখানে প্রচুর বরফ দেখতে পাবে। প্রায় ৯ থেকে ১২ ফিট বরফ পড়ে এখানে। দূর থেকে এই লেককে দেখেই মন ভরে গেল। সারোলসার লেকের পরিষ্কার আর ডিপ গ্রিন কালারের জল আর তার সাথে এর সারাউন্ডিং তোমার এনার্জিকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। কথিত আছে, অভি নামের একটি পাখি এই লেকের জলে কোনো নোংরা বা পাতা পড়ে থাকলে সেটি পরিষ্কার করে দেয়।
এই লেকের ধারে বুড়ি নাগিন মাতার মন্দির আছে, যাকে কুল্লু ও মান্ডি ডিস্ট্রিক্টের সকল নাগ মন্দিরের প্রধান মন্দির বলা হয়। কথিত আছে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে এসেছিলেন তখন তারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখনকার মন্দিরটি হচ্ছে এর 4th রেনোভেশন। এই মন্দিরে এসে অনেকে মনোকামনা করেন। যাদের মনোকামনা পূরণ হয় তারা এই লেকের জলে ঘি ফেলে পুরো লেক পরিক্রমা করেন। এছাড়া যখন এই বুড়ি নাগিন মাতার পুজো হয় তখন ওনার পালকিকে এই লেকের জলে স্নান করানো হয়। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন দেখলাম পাশের গ্রাম থেকে কিছু মহিলা একসাথে এসে এই লেকের জলে পুজো করছেন। এই সময় এখানে প্রচুর দ্বারকাক দেখতে পেলাম। এই মন্দির যার উদ্দেশ্যে নির্মিত, সেই বুড়ি নাগিন মাতা 1200 বছর তপস্যা করেছিলেন এবং স্থানীয় লোকেরা বলেন উনি এখনও এই লেকের জলের তলায় আছেন। তাই যখন কেউ এই লেকের জলে ঘি ফেলেন সেটা ডিরেক্ট জলের তলায় ওনার কাছে পৌঁছে যায়। আমরা বেশ কিছুটা সময় এই লেককে এক্সপ্লোর করে আবার ফিরে চললাম। ফেরার সময় চোখে পড়ল একটি কেভ, যার ভেতরে এই ঘর বানানো আছে। এবারে এখান থেকে বেরিয়ে আমরা আবার 5 কিলোমিটার ট্রেক করে জালোরি পাস যাব এবং সেখান থেকে আবার 3 কিলোমিটার ট্রেক করে যাব রঘুপুর ফোর্টে। জালোরি মাতার মন্দির থেকে আরও একটু নিচের দিকে নেমে এলেই রঘুপুর ফোর্ট যাওয়ার এন্ট্রি পয়েন্ট দেখতে পাবেন। ডান দিকের টিকিট কাউন্টার থেকে 30 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কেটে তারপর ট্রেক স্টার্ট করতে হবে। প্রথমের প্রায় 1 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে, যার পরিবেশটা খুবই সুন্দর। এই জঙ্গলের রাস্তা শেষ হলে একটি মেডো পড়বে, যেখানে ছোট ছোট কতগুলো স্টল বসানো আছে। এখান থেকে স্ন্যাক্স বা চা কফি খেয়ে ফুল এনার্জি নিয়ে আবার ট্রেক স্টার্ট করতে হবে, কারণ এই মেডোর পর থেকে ট্রেক রুট প্রচণ্ড খারাপ, প্রচুর চড়াই আছে। তাই একটু দম নিয়ে শুরু করলাম যাত্রা। দরকার পড়লে একটা স্টিক তোমরা সঙ্গে নিয়ে নিও। অনেকে এই ফোর্ট দেখে দিনের দিন ফিরে আসে, তাই ওঠার সময় অনেককে নামতে দেখলাম। এতটা চড়াই করে ট্রেক করে আসার পর যখন ওপরে উঠলাম তখন মনে হলো অন্য এক জায়গায় চলে এসেছি। পাহাড়ের ওপরে বিশাল মেডোর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ক্যাম্প, যার একটাতে আজকে আমরা থাকব। আমাদের ক্যাম্পের নাম হলো বনবাস ক্যাম্প। আজকে কিন্তু আমরা ফোর্টে যাব না। ক্যাম্প সাইট থেকে প্রায় 700 থেকে 800 মিটার আগে ফোর্ট আছে, তাই কাল সকালে ফোর্ট দেখতে যাব। চলো তোমাদের ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই। এই টেন্টে আমরা আজকে থাকব। এই টেন্টে একসাথে 4 জন ভালো করে থাকা যায়। অনেকগুলো কম্বল দিয়েছে, কারণ সন্ধ্যের পর এখানে টেম্পারেচার অনেকটাই ড্রপ করে, আর তার সাথে প্রচুর হাওয়া দেয়। ওপরে একটা লাইটও দেওয়া আছে, আর এটা ওদের কিচেন কাম ডাইনিং টেন্ট। ভেতরের ডেকোরেশনটা অস্বাভাবিক সুন্দর, আর তার সাথে এদের সবার ব্যবহারও খুব ভালো। এখানে বিনোদনের জন্য গিটার, ঢোল ইত্যাদির সুব্যবস্থা করা আছে। সানাকেই দেখো না কেমন ঢোল বাজিয়ে আনন্দ করছে। শেষ বিকেলে পুরো পাহাড়ের ওপরে মেঘ চলে এলো, যার জন্য সানসেটটাও দেখতে পেলাম না। তবে ভারী ইউনিক লাগছিল এই পরিবেশটা। অন্ধকার হয়ে যাওয়ার পর সবাই লেগে পড়লো পরের দিনের জন্য যার যার ব্যাগ গোছাতে। সব কাজে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, পরে ঠিক আছে। একজন চুল গোছাতে ব্যস্ত, একজন ঘুমাতে ব্যস্ত। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও তাই আকাশের মুখ ভার। আমাদের আর স্নো ক্যাপ মাউন্টেন দেখার সুযোগ হলো না। দেখো ওই দূরের মেঘটা থেকে কেমন বৃষ্টি হচ্ছে অন্য পাহাড়ে।
অনেকক্ষণ বাদে সূর্যি মামার দেখা মিলতেই ঝটপট টাইম ল্যাপসটা সেট করে ফেললাম। এরপর একটু দোলনায় দুলুদুলু করে ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম ফোর্ট দেখতে। এখানে আসার পর অনেকেই শুধু ফোর্ট ভিজিট করে চলে আসেন, কিন্তু এই প্লেসের আসল মজা হচ্ছে এখানে স্টে করা। পরিষ্কার আকাশে কিন্তু এখানে স্নো ক্যাপ মাউন্টেন ছাড়াও রাত্রে স্টার্স আর গ্যালাক্সি দেখা যায়। কিছুক্ষণ হাঁটার পরই দূরে ফোর্টের ধ্বংসাবশেষ দেখতে পেলাম। প্রায় 350 থেকে 400 বছরের পুরনো এই ফোর্ট মান্ডির রাজা রঘুবীর সিং নিজের রাজ্যকে বাঁচানোর জন্য তৈরি করেছিলেন। ওনার পরে ব্রিটিশরাও এখানে কয়েক বছর ধরে ছিলেন। ব্রিটিশদের যাওয়ার পর এই জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই প্রসঙ্গে বলি, রঘুপুর ফোর্ট হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড ফোর্ট, প্রায় 11,200 ফিট। রাজা এখানে নিজের কুলদেবতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। হিমাচলের 3টে কৈলাস মণিমহেশ, শ্রীখণ্ড মহাদেব আর কিন্নর কৈলাস সহ অন্যান্য স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জ এখান থেকে দেখা যায়। শীতকালে এখানে প্রচুর বরফ পড়ে, যা মার্চ মাস পর্যন্ত দেখতে পাওয়া যায়। ফোর্ট থেকে ক্যাম্পে ফিরে এসে নিজেদের ব্যাগপত্র নিয়ে নিচে এন্ট্রি গেট পর্যন্ত চলে এলাম। এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে প্রথমে চলে গেলাম জিভি। এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায় জিভি পর্যন্ত, তবে আমরা পৌঁছানোর আগেই সব গাড়ি ফুল হয়ে গেছিল। জিভি থেকে আবার আমরা গাড়ি রিজার্ভ করে রওনা দিলাম সার্চির উদ্দেশ্যে। আজকে আমরা সার্চিতেই স্টে করব। পরের এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো সার্চি গ্রাম আর তার সাথে কিছু তিক্ত অভিজ্ঞতা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে। সবাই খুব খুব ভালো থেকো।